সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি মাজহারুল ইসলাম। আমার ইউটিউব চ্যানেল টেক্সবিডি স্কুল। টেক্সবিডি স্কুলে আপনাদের স্বাগতম। সুধী, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমরা ঈদুল আজহা পার করলাম। আপনারা সবাই ব্যস্ত ছিলেন। বিশেষ করে অনেকেই গ্রামের বাড়িতে যাওয়া, তারপর কোরবানি দেওয়া, এসব বিষয়গুলো নিয়ে আশা রাখছি আপনারা সবাই ব্যস্ত ছিলেন এবং সহি সালামতে সবাই আবার ঢাকায় ফিরে এসেছেন কর্মস্থলে। নিজ নিজ কাজে আপনারা সবাই আবার শুরু করেছেন এবং সুস্থভাবে শুরু করতে পেরেছেন। তার জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। শুধু আমরা যারা আইটিপি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি এবং ভ্যাটের কনসালটেন্ট পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, আমাকে আপনারা অনেকেই টেক্সট করছেন যে ক্লাসগুলো আবার নতুন করে শুরু করা। বিশেষ করে আমি আসলে ব্যস্ত ছিলাম। ঈদ পরবর্তীতে আমি আবার নতুন করে আপনাদের জন্য আইটিপি পরীক্ষার ভাইবার প্রিপারেশনের জন্য আলাদা কিছু বিষয় নিয়ে এবং পার্ট করে কিছু বিষয় আমি আপনাদের জন্য উপস্থাপন করব এবং এই ক্লাসগুলোর সাথে যদি আপনারা সরাসরি থাকেন, বিশেষ করে ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আমার মনে হয় না যে যারা আইটিপি ভাইবা পরীক্ষা দিবেন তাদের জন্য কোনো রকম কষ্টকর হবে। শুধু আইটিপি ভাইবার অনেক দুইটা ক্লাস অলরেডি আমরা আলোচনা করেছি। আপনারা ঈদের আগে ক্লাসগুলো দেখেছেন এবং আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখছেন। এবার আজকে আইটিপির ভাইবার প্রিপারেশনের জন্য যেই সাবজেক্টটি আমরা সিলেক্ট করেছি বা যেই সাবজেক্টটি নিয়ে আলোচনা করব, সেটি খুবই কমন এবং ইম্পর্টেন্ট। সাধারণত ভাইবা বোর্ডে এখান থেকে দু একটি প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। সেই ইম্পর্টেন্ট বিষয়টি হলো উৎসে করকর্তন। আপনারা সবাই জানেন এবং যারা এই ট্যাক্সের সাথে বা ট্যাক্স নিয়ে পড়াশোনা করছেন বা যারা আইটিপি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, তারা অনেকেই জানেন যে উৎসে করকর্তনের বিষয়টি ট্যাক্সের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এখান থেকে খুব ছোট ছোট প্রশ্ন থাকে যেটি ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো শুধু আমি আর কথা না বাড়িয়ে আমি সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, আপনারা সেটি ধারণা করছেন বা আমি যে আলোচনা যা বললাম সেটি হলো যে উৎসে করকর্তন। এই উৎসে করকর্তনে 25-26-এ এই নতুন যেই 1 জুলাই থেকে যে ফাইন্যান্স অ্যাক্টে যে পরিবর্তন আনা হয়েছে, সেক্ষেত্রে উচ্চ করের কিছু পরিবর্তন এসেছে। তো শুধু আমরা যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করব, তাদেরকে এই পরিবর্তনগুলো জানতে হবে, কারণ ভাইবা বোর্ডে এই প্রশ্নগুলো সাধারণত খুব কমনলি এই প্রশ্নগুলো করা হবে। আপনারা যদি এই পরিবর্তনগুলো না জানেন, তাহলে সাধারণত ভাইবা বোর্ডে আপনারা এই আনসারগুলো সহজ এবং ছোট আনসারগুলো আপনারা করতে পারবেন না। আসলে উৎসে করকর্তন এটি ধারা। উৎসে করকর্তন দুই ভাবে হচ্ছে, একটা হচ্ছে নিবাসী এবং অনিবাসী। তো আমরা নিবাসীর ক্ষেত্রে যারা বাংলাদেশের অধিবাসী বা বাংলাদেশে আমরা বাস করি, বাংলাদেশে যাদের জন্ম, সেই নিবাসীদের ক্ষেত্রে কিভাবে কোন কোন ক্ষেত্রে কি ধরনের কর কর্তন করা হয় এবং কর কর্তনের ক্ষেত্রে যে পরিবর্তনটি এসেছে, সেই পরিবর্তনগুলো কিসে এসেছে, বিশেষ করে সেই বিষয়গুলো যদি আপনাদের জানা না থাকে, তাহলে আপনারা কি ভাইভা বোর্ডে সহজে আনসার করতে পারবেন না। তো আজকে আমি খুব ছোট করে সংক্ষেপে, যাতে আপনাদের মনে রাখা যায়, আমি সেইভাবে একটি গাইডলাইন তৈরি করেছি। আপনারা অনলাইনে যদি আমাকে এই গাইডলাইনটি আপনারা যদি অর্ডার করেন, তাহলে আমি আপনাদেরকে কুরিয়ারে এই গাইডলাইনটি আমি আপনাদেরকে পৌঁছে দিব। কারণ যেটি আমি রেডি করেছি সেটি খুব সহজেই আপনারা কত ধারা থেকে কত ধারা পর্যন্ত উৎসে করকর্তন করা হয় এবং বিগত বছরের যে পরিবর্তনটি, এই পরিবর্তনটি আমি তুলে ধরেছি। আমি আপনাদেরকে আমার চ্যানেলে এবং আমার পেজে আমি বিষয়টি দিব এবং কিভাবে কি করবেন বা কিভাবে কমিউনিকেট করবেন, সেই বিষয়গুলো আমি আমার পেজে বা চ্যানেলে আমি দিয়ে দেব। আপনারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বিস্তারিত পাবেন। তো এখন যেটি নিয়ে আলোচনা করব, খুব সহজেই আপনারা কিভাবে এই উৎসে করকর্তনের বিষয়টি মনে রাখবেন বা বিগত বছরের সাথে
কম্পেয়ার করবেন। যদি এই বিষয়গুলো না জানেন তাহলে আপনারা ভাইভা বোর্ডে হয়তো বিব্রতিকর পরিস্থিতিতে পড়তে পারেন। যেমন ভাইভা বোর্ডে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বেতন খাতে কত পার্সেন্ট কর কর্তন করা হয়, এখন আপনি যদি এই বেতনের খাত কিভাবে কি উত্তর দিবেন, সেই উত্তরগুলা ধরন কেমন হবে সেটি আমি আপনাদের জন্য যে গাইডলাইনটি আমি তৈরি করেছি এটি আইটিপি ভাইভা পরীক্ষায় খুবই কার্যকর। যেমন যদি আপনাকে প্রশ্ন করা হলো যে চাকরি আয় হতে উৎসে কর কর্তন এটি কত ধারায়, প্রথমে আপনাকে সেখানে আপনি আপনাকে যে উত্তরটি দিতে হবে সেটি এমন হবে যে চাকরি আয় হতে উৎসে কর কর্তন আয়কর আইন 2023-এর 86 ধারার অধীনে রয়েছে। এরপরে যদি আপনাকে প্রশ্ন করা হয় এমন যে চাকরি আয় হতে উৎসে কর কর্তনের শতকরা হার বা পার্সেন্টেজ কত, আপনাকে সহজভাবে যদি এই প্রশ্নটি করা হয় ভাইভা বোর্ডে, আপনি তখনই আপনার উত্তরটিও এমন হবে যে চাকরির আয় হতে উৎস কর কর্তনের যে সুনির্দিষ্ট হার সেটি আসলে সুনির্দিষ্ট হার থাকবে না, মূলত মোট আয়ের জন্য প্রযোজ্য করের গড় হারে কর্তন করতে হবে। আপনিও কি শর্টকাটে এই উত্তরটি দিয়ে দিবেন। তা আপনারা যদি এই বিষয়গুলো প্র্যাকটিস না করেন তাহলে কি উত্তরগুলো আপনাদের মুখ থেকে আসবে না। কারণ ভাইভা বোর্ডে আপনারা যেভাবে যে পরিস্থিতি থাকবেন বা যে মানসিকভাবে আপনারা একটা টেনশন থাকবে, সে সময় কি অনেক জানা বিষয় কি আমরা ভুল করে থাকি বা ভুল হয়ে যায়। কিন্তু আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে বিষয়গুলো কি আপনার মুখে মুখে থাকবে। তো শুধু আমি যেটা বললাম, তাহলে যদি এরপর আরো প্রশ্ন করতে পারে সেটা হলো যে বিগত বছরে এই হার কি ছিল। 3টি প্রশ্ন। প্রথম হলো যে চাকরির আয় হতে উৎসে কর কর্তন কত ধারায়, তারপর বলতে পারে যে এটার কত শতকরা হার কত। এরপরের প্রশ্ন থাকতে পারে যে বিগত বছর এবং বর্তমানে যে 24-25 এবং 25-26-এর মধ্যে কি কোনো পরিবর্তন এসেছে। এটা যদি বিস্তারিতভাবে বলতে চান তাহলে স্ল্যাবে এক ধরনের পরিবর্তন এসেছে, কিন্তু মূলত বেসিক যে জিনিসটি সেটি কি, এটি মোট আয়ের জন্য প্রযোজ্য করের গড় হারেই কর্তন করতে হবে। আপনাকে হয়তো একটু করার জন্য এই প্রশ্নগুলোকে একটু ঘুরিয়ে এভাবে বলতে পারে যে এর 24-25-এর সাথে 25-26-এর কোনো কি পরিবর্তন এসেছে। তো আপনাকে যেটা বলতে হবে যে চাকরির আয় উচ্চ কর কর্তনের ক্ষেত্রে কি মূল কোনো পরিবর্তন নেই। মূল যেটা সেটা হলো কি মোট আয়ের জন্য প্রযোজ্য করের গড় হারেই কর্তন করতে হবে। কিন্তু এটা একটা পরিবর্তন এসেছে, সেটা হলো কি যে মোট আয়ের যে স্ল্যাব যে কত পার্সেন্ট বাদ যাবে বা কি হবে সেটা অন্য প্রশ্ন, কিন্তু আপনি সেভাবে ওইটাকে এটার মধ্যে নিয়ে আসবেন না। শুধু আমি সামারিগুলো বলছি, জাস্ট আমি একটু বলে যাচ্ছি, কারণ এটা আপনাকে সবগুলা ধারা পড়ার জন্য অনেক সময় প্রয়োজন। আপনারা আমি যে গাইডটি আপনাদের জন্য রেডি করেছি আপনারা সেটি যদি পড়েন বা সেটাকে যদি ফলো করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমি ওখান থেকে আমি মূল বিষয়গুলো বলছি। যেমন দ্বিতীয় আরেকটি প্রশ্ন হতে পারে যে সংসদ সদস্যদের সম্মানী হইতে কর কিভাবে কর্তন করতে হয়। আপনাকে এই ক্ষেত্রে বলতে হবে যে এটিও কি গড় হারে কর্তন করতে হয়। তারপর এরা বলতে পারে যে এটি কত ধারায় রয়েছে, আপনারা এটি বলতে পারেন কি এটি 87 ধারায় রয়েছে। এর মধ্যে আরো অনেকগুলো বিষয় রয়েছে, আমি ইম্পর্টেন্ট যে বিষয়গুলো বা যেগুলো জাস্ট আলোচনা করা যায় সেইগুলো আমি বলছি। যেমন এবার একটি উল্লেখযোগ্য একটি পরিবর্তন এসেছে, সেটি কিসে, সেটি হলো যে আমাদের বাড়ি ভাড়ার আয়ের উপর ভাড়ার ক্ষেত্রে বিশাল একটি পরিবর্তন এসেছে, মানে বিশাল না, মানে একটা পরিবর্তন এসেছে যেটা আমাদের কমন একটা বিষয়। যেমন কি প্রথমেই ভাড়া থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেটা হলো কি ভাড়া হইতে উচ্চে কর কর্তন এটি আয়কর আইনের কত ধারায় রয়েছে। শুধু প্রথম এই প্রশ্নে আপনাকে যেভাবে উত্তর করতে হবে সেটা হলো কি আয়কর আইনের 2023-এর 109 ধারায় ভাড়া হইতে উৎসে কর কর্তনের কথা বলা হয়েছে। এরপরে দ্বিতীয় প্রশ্ন হতে পারে কি ভাড়া বলতে সাধারণত আপনি কি বুঝেন, কিসের ভাড়া কি। সেক্ষেত্রে আপনি বলবেন যে ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ব্যক্তি কোনো গৃহ সম্পত্তি, হোটেল বা গেস্ট হাউস, খালি স্থান, প্লান্ট বা যন্ত্রপাতি, সরকারি জলাধার ব্যতীত অন্য কোনো জলাধার ভাড়া করেন, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি উক্ত সম্পত্তির ভাড়া পরিশোধের কালে
পদেয় ভাড়ার উপর কি যে কর কর্তন করে রাখবেন। এক্ষেত্রে আমাদের পরের প্রশ্ন কি হতে পারে যে তাহলে আপনি কিসের উপর ভাড়া বা কিসের ভাড়ার বিবরণটা আপনাকে দিলেন। এরপরের যে প্রশ্ন হবে যে এবছর ভাড়ার উপর কত পার্সেন্ট কর কর্তন করা হবে। আমরা বিগত বছর শিখে এসেছি কত 5%, এবার কিন্তু এটা 5 থেকে 10% করা হয়েছে। তাই এখান থেকে আপনাকে প্রশ্নটা আসার সম্ভাবনা খুব বেশি। আপনাকে ভাইভাতে প্রশ্ন করলো যে ভাড়া হতে বিগত বছরে কত পার্সেন্ট কর কর্তন করা হতো, আপনাকে তখন বলতে হবে যে 5%। আর চলতি বছর এই জুলাই মাস থেকে যে ভাড়া হবে সেই ভাড়ার উপর আপনাকে কি 10% উৎসে কর কর্তন করতে হবে। তো শুধু খুব ছোট এবং ইম্পর্টেন্ট এবং কমন যে বিষয়গুলো, আপনাকে এই বিষয়গুলো কি এখান থেকে প্রশ্ন আসবেই। ভাইভাতে 2-1টি প্রশ্ন এখান থেকে থাকবে, কারণ এগুলো কমন ইস্যুজ, এবং এই ইস্যুসগুলো যদি আপনি না পড়েন তাহলে কিন্তু মনে রাখতে পারবেন না। আপনাকে এই ইস্যুগুলো পড়তে হবে। আপনাদের আইটিপি পরীক্ষার ভাইবার অনেকেই আমাকে ক্লাস করার জন্য বলছেন, আমি সেভাবে আপনাদেরকে প্রিপারেশন নেওয়ার জন্য বলবো, যাতে আপনারা কি এই বিষয়গুলো করেন এবং আপনাদের জন্য কি আমি সহজ করে এবং খুব ছোট করে যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয়, এই জন্য আমি যে এসআরগুলা তারপরে যে ফাইন্যান্স অ্যাক্টগুলো রয়েছে এইগুলোকে মিলিয়ে আমি আপনাদের জন্য এই গাইডটি রেডি করেছি। আপনারা সেটা পড়ে কি অনেকাংশে উপকৃত হবেন। তো যাক, আমি এরপরে চলে যাচ্ছি, যেমন আর কি কি পরিবর্তন আসছে। আরো অনেক জায়গায় পরিবর্তন আসছে, যেমন কনভেনশন হল, কনফারেন্স সেন্টার ইত্যাদি হইতে সেবা প্রদানের জন্য কর কর্তন। শুধু আপনাকে প্রশ্ন করা হতে পারে কনভেনশন হল, কনফারেন্স সেন্টার ইত্যাদি হইতে সেবা প্রদানের জন্য কর কর্তন এটি আয়কর আইনের কত ধারায় রয়েছে। সেক্ষেত্রে শুধু আপনাদেরকে বলতে হবে এটি আয়কর আইনের 110 ধারায় রয়েছে। এবং যে ক্ষেত্রে কোনো কনভেনশন হল, কনফারেন্স সেন্টার বা ক্ষেত্রমতে হল, হোটেল, কমিউনিটি সেন্টার বা কোনো রেস্টুরেন্ট ভাড়া বা স্থান ব্যবহারের জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক অন্য কোনো ব্যক্তিকে কোনো অর্থ পরিশোধ করা হইবে, সেই ক্ষেত্রে উক্ত পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্ত সেবার জন্য পরিশোধিত সম্পূর্ণ পরিমাণের উপর কি 10% হারে কর কর্তন করতে হবে, যেটি বিগত সালে 5% ছিল। এবছর জুলাই থেকে সেটিকে করা হয়েছে 10%। তো এই যে যেই খরচ বা সেবাগুলোতে পরিবর্তন আনা হয়েছে সেই সেবাগুলো আপনাদেরকে জানতে হবে। শুধু আপনারা এই উচ্চ কর কর্তনের পয়েন্টগুলো বা যে ধারাগুলো রয়েছে 86 থেকে 119 ধারা, এই সবগুলো ধারা আপনারা পড়বেন। এবং আমি আপনাদেরকে প্রতিটি সামনের আরেকটি পর্বতে আমি এটি নিয়ে আরো আলোচনা করব। আজকে আমি আপনাদেরকে 2-3টি পয়েন্ট আলোচনা করলাম, এভাবে আমি পয়েন্ট টু পয়েন্ট আরো আলোচনা করব, কারণ এই বছর অনেকগুলা ক্ষেত্রে পরিবর্তন এসেছে। আমি বেসিক 2টি ক্ষেত্রের কথা উল্লেখ করলাম, একটি হলো ভাড়া, আরেকটি হলো কি কনভেনশন হল, কনফারেন্স সেন্টার। আরো পরিবর্তন রয়েছে, আমি সেটি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং পরীক্ষার প্রস্তুতি, ভাইভা পরীক্ষার প্রস্তুতিমূলক হিসাবে আপনারা কি আরো ভালো করে প্রস্তুতি নেন, যাতে আপনারা আইটিপি পরীক্ষা পাশ করে আপনারা একজন আয়কর আইনজীবী হতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য, এবং বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্টস করে অন্যকে দেখার সুযোগ করে দেন, যাতে অন্যরাও কি উপকৃত হয়। আজকে সবাইকে ধন্যবাদ, আবার আগামীতে দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।